যত রাজাকার বাচ্চারা। ইন্টারনেট বন্ধ করিনি। রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের উত্তাল সেই সময়টা ঠিক কেমন ছিল? প্রতিদিনের দিনলিপিতে কি আভাস মিলছিল? স্বৈরাচারী হাসিনার গদি কিভাবে উল্টে দিয়েছিলেন বাংলার ছাত্র জনতা? ৫ জুন সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিলে ২০১৮ সালে জারি করা সার্কুলারকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর ফলে ৫৬% কোটা পুনর্বহালের সুযোগ তৈরি হয়, যাতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। দেশ জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বের হয় বিক্ষোভ মিছিল। ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত না করায় সারা দেশে তীব্র হয় বিক্ষোভ। ৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ, সমাবেশ, সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরদিন শুরু হয় বাংলা ব্লকেট কর্মসূচি। এতে রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, হেয়ার রোড, মিন্টো রোড, সায়েন্স ল্যাব, বাংলা মোটর মোড় এবং ঢাকা আরিচা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ প্রধান প্রধান সড়কগুলো কয়েক ঘন্টার জন্য অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। ১৪ জুলাই গণভবনে এক প্রেস ব্রিফিংয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মেয়েদের হলের গেটে কর্তৃপক্ষের লাগানো তালা ভেঙে এই বিক্ষোভে যোগ দেয় ছাত্রীরাও। ১৫ জুলাই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ তার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বিচারে পিটিয়ে অন্তত ৩০০ বিক্ষোভকারীকে আহত করে ছাত্রলীগ। এমনকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে রড এবং চাইনিজ কোড়াল নিয়ে আহত বিক্ষোভকারীদের উপরে হামলাও চালায় তারা। ১৬ জুলাই আন্দোলনকারীদের উপর এদিন হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ, ক্ষমতাসীন দলের লোকজন এবং আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা, চট্টগ্রাম, রংপুরে আবু সাঈদ সহ শহীদ হন অন্তত ৬ জন। এই আবু সাঈদের হত্যার পর তার এই ফুটেজ ভাইরাল হওয়ায় অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ওঠে গোটা আন্দোলন। ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয় ছাত্রলীগ। ১৮ জুলাই শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে ঢাকাসহ ৪৭টি জেলায় ব্যাপক সহিংসতা ঘটে। পুলিশ এবং অজ্ঞাত ব্যক্তিদের নির্বিচারে গুলিতে এদিন অন্তত ২৯ জন শহীদ হন আর আহত হন ১৫০০-এর বেশি সাধারণ মানুষ। বিটিভি ভবন, সেতু ভবন এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেয়া হয়। সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ও মেট্রো রেলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সারা দেশে মোতায়েন করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। ১৯ জুলাই বিক্ষোভে নজিরবিহীনভাবে গুলি চালানো হয়, প্রাণ যায় ১০০-রও বেশি মানুষের। রাতে কারফিউ জারি ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়। আর ঠিক পরদিন কারফিউ ভেঙে যখন বিক্ষোভ হয়, রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা এবং মিরপুরে গুলিতে প্রাণ হারান অন্তত ২৬ জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক নাহিদ ইসলামকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। ২৪ জুলাই ৫ দিন পর খোঁজ মেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কারী আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং রিফাত রশিদের। ১৯ জুলাই অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায় তাদের। আসিফ এবং বাকের এই দুজনই
ফেসবুকে পোস্ট করেছিলেন যে 5 দিন তাদের চোখ বেঁধে রাখা হয়েছিল। 25 জুলাই সেনা মোতায়েনের পর প্রথম জনসম্মুখে হাজির হন শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে চোখের পানি ফেলেন তিনি। নিহতদের নিয়ে সমবেদনার বদলে স্থাপনার প্রতি এই আবেগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। আমি এর নিন্দা করার ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। 26 জুলাই সারা দেশে ব্লক রেইড শুরু হয়। আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। পরদিন আরও 2 সমন্বয়কারী সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় তারা। 28 জুলাই ডিবি কার্যালয়ে রেকর্ড করা একটি ভিডিও গণমাধ্যমে পাঠানো হয়, যেখানে হেফাজতে থাকা 6 সমন্বয়কারী সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে একটি লিখিত বিবৃতি পড়ে শোনান। তবে 3 সমন্বয়কারী মাহিন সরকার, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ তারা বলেন সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে জিম্মি করে এই বার্তা পড়তে বাধ্য করা হয়েছে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। 31 জুলাই হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম, ছাত্র ও নাগরিকদের হত্যার প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতে যোগ দেন শিক্ষকরা। 1 আগস্ট জামাত শিবির জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও এর সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সহিংসতা তদন্তে স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয় জাতিসংঘ। আন্দোলনের 6 সংগঠককে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেয়া হয়। যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন। আমরা পৃথিবীর মুক্ত দিন। 3 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও জাতীয় সরকারের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম। শেখ হাসিনা আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। তার যাওয়ার সময় হয়েছে, আপনি দরজা খুলে অপেক্ষা করুন। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসব। শহীদ মিনারে সমাবেশে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। 4 আগস্ট ঢাকাসহ 21 জেলায় ক্ষমতাসীন দলের সমর্থক এবং পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে 14 জন পুলিশ সহ প্রায় 91 জন এই দিন নিহত হন। এর মধ্যে সিরাজগঞ্জে গণপিটুনিতে নিহত হন 13 পুলিশ সদস্য। দেশব্যাপী অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করে সরকার। শেখ হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করতে ঢাকামুখী পদযাত্রা মার্চ টু ঢাকা ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এদিন 1 দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগস্ট 5 কারফিউ ভেঙে রাজধানীতে জড়ো হন দেশের নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ। সেনাবাহিনী ব্যারিকেড ছেড়ে দিলে শেখ হাসিনার সরকারি বাসভবনে চলে যায় ছাত্র জনতা। তবে এর আগেই দেশ ছেড়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পতন ঘটে 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনে। এত এত রক্তপাত যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, সেই লক্ষ্যে আসলে কত দূর এগোচ্ছে বাংলাদেশ? সঠিক পথেই কি হাঁটছি আমরা? সময়ের আয়নায় সেই উত্তরের দিকে তাকিয়ে প্রিয় স্বদেশ।